দর্শক, স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আপনারা জানেন প্রতি রাতেই আমরা একজন নতুন তরুণকে হাজির করার চেষ্টা করি আপনাদের সামনে, তার সঙ্গে পরিচয় করে দিই, তার কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকে যিনি আমার অতিথি, ওয়ালিদ আহমেদ, তাকে আমি পরিচয়ভাবে করাতে চাই। তিনি মিউজিক ভিডিও নিয়ে মেতে থাকেন, নিজে গান লেখেন, সুর করেন, গান করেনও। একসময় পেশাদার আরজে ছিলেন, অর্থাৎ উপস্থাপকও, এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেন। বহুমাত্রিক পরিচয়। ওয়ালিদা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইয়াং নাইট এবং এটিএন পরিবারকে। আমি জানি যে আপনি গান নিয়ে থাকেন। আমি কোনো কথা বলার আগে আপনার কাছ থেকে দুটো লাইন শুনে তারপর শুরু করতে চাই। একদমই ব্যতিক্রম। হ্যাঁ, ওকে, আমি আমার নিজের কণ্ঠে গাও আমি দুটো লাইন আমি গাইতে পারি। আমি জিততে চাইনি তুমি হারবে বলে, ভালোবাসতে চাইনি ভালোবাসবে বলে, কখনো হাসিনি ওই হাসি দেখবো বলে, আমাতে তুমি এই তো বেশ যাচ্ছে চলে। গানের সুরকার গীতিকারের পরিচয় একটু বলে দেন। আচ্ছা, গানটা আমার লেখা, হ্যাঁ। সুর করেছেন শ্রদ্ধেয় সজীব দাস। আর গানটার মর্ম হচ্ছে এরকম যে আমরা সবসময় জেতার প্রতিযোগিতায় থাকি। তো এই গানটা আমি লিখেছিলাম বা আমার করার উদ্দেশ্য ছিল যে অনেক সময় নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার একটা উপভোগ করার জায়গা থাকে। অর্থাৎ পরিচয় দিতে বললাম কারণ হচ্ছে তিনি নিজেই গীতিকার, গান লেখেন। গান লেখার নেশা কীভাবে তৈরি হলো এটা শুনবো। তার আগে একটু দর্শকদের জানিয়ে রাখি যে আজকের যিনি অতিথি ঢাকায় বড় হয়েছেন, ঢাকায় পড়েছেন, এবং তিনি নিজে 2010 সাল থেকে গানের জগৎ নিয়ে আছেন। একটি বেসরকারি, একাধিক বেসরকারি FM রেডিওতে উপস্থাপনা করেছেন এবং এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একটু শুনতে চাই যে গানের সাথে ওয়ালিদের যাত্রা কীভাবে। 2006-07 দিকে আমাদের বাংলাদেশে অনেকগুলো রিয়েলিটি শো শুরু হয়। তো সেই সময় রিয়েলিটি শো যখন চলছিল, কিছুদিন পরে আমরা দেখতে পেলাম প্রচুর শিল্পী কাভার সং করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং তখন আমাদের ব্যান্ড সঙ্গীতের যে মৌলিক গানগুলো সেগুলোর কিছুটা, আমি বলবো রিয়েলিটি শোর কারণে কিছুটা টিভিতে প্রচার কমে গেল। আমরা তো আসলে ট্রেন্ডিং দেখে অভ্যস্ত, যেটা যখন চলে সেটা আমরা দেখে অভ্যস্ত দর্শকের জায়গা থেকে। তখন আমি একটু একটা শূন্যতা অনুভব করলাম এবং আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি কিছু করে দেখি, নতুন কিছু করা যায় কিনা। এমনিতেই টুকটাক করে লেখা। তো লিখতে লিখতেই কিছু মানুষের সাথে পরিচয় গানের জগতের। রেডিও জকি হওয়ার একটা ইচ্ছা ছিল প্রবল সেই সময়। তো রেডিও তো আস্তে আস্তে যুক্ত হলাম। এভাবে রেডিওতে যুক্ত হলে যেটা হয়, রেডিওর সাথে কিন্তু গানের মানুষের সংযোগ থাকে, খুব কারণ বেশি, আমরা সারাক্ষণ কথার ফাঁকে গান, বাজে। গানের ফাঁকে কথা, এভাবেই চলতে থাকে। তো সেই সময় শান ভাই, শায়েক শান এবং সজীব দাস, পাশাপাশি রাফাত রাজীব, এরকম 3-4 জন মানুষের সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়। তারা 3 জনই কম্পোজার, যাতে নাম বললাম। তখন তাদের সাথে আস্তে আস্তে গান করা হয়ে ওঠে আমার। আচ্ছা, মানে এটা আমার লেখা গানগুলো বিভিন্ন সময় তাদের সুরে, টিমমেটদের প্রভাবও আছে, আবার নিজের চাওয়া আছে। সব মিলিয়ে আপনি গান একই সাথে লিখেন এবং আপনার গাওয়া, আপনার লেখা গান বেশ বিখ্যাত গায়ক গায়িকারাও গাচ্ছেন। এটা শুনতে, সেই গল্পটা শুনতে চাই, তারপর একটা মিউজিক ভিডিও আমরা দেখব। আচ্ছা, আমার লেখা গান অনেকেই করেছেন। সম্প্রতি নতুন পুরাতন অনেকেই করছেন। নতুনদের মধ্যে অনেকে আছেন, তার মধ্যে পুরনো যদি বলি, শ্রদ্ধেয় ফাহমিদা নবী, আমাদের অত্যন্ত জনপ্রিয় ন্যান্সি, শশী, নির্ঝর, অবন্তী সিথি, মেজবা বাপ্পি, তারপরে হচ্ছে আপনার আমাদের আরও অনেক শিল্পী আছেন, যে গুণী শিল্পী যারা আমার সাথে কাজ করেছেন। পাশাপাশি নতুনদের মধ্যে নাদিরা মুক্তা, তারপরে কার কথা বলবো, MH আকাশ, আরো অনেকে। এবং একই সাথে আপনি মিউজিক ভিডিও তৈরি করেন। এখন আপনার এক প্রকার ফোকাসিং পয়েন্ট বোধহয় এটা, ভিডিও নির্মাণ। কি হিসাবে নিজেকে পরিচিত করতে পছন্দ করবেন? সুরকার, গীতিকার, নাকি গায়ক, নাকি মিউজিক ভিডিও নির্মাতা? এক বাক্যে বললে আমি একজন সৃষ্টিশীল মানুষ হতে চেয়েছি ছোটবেলা থেকে। তো আমার জন্ম 25শে বৈশাখ, বাংলা। আচ্ছা। তো আমার জন্মের পর থেকে আমি শুনে এসেছি যে
তোমার জন্মদিন কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন। এটা আমি আজকে প্রথম কোনো শোতে বললাম, যেহেতু ইয়াং নাইট ইন্সপিরেশনের জায়গা অনেকের জন্য। কখনো কোনো লাইভে আমি বলিনি, আজকে প্রথম বললাম। তো সেই 25শে বৈশাখ আমাকে ইনফ্লুয়েন্স করতো বারবার রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি অনেক বহুমাত্রিকতা নিয়ে তার জীবন অতিবাহিত করেছেন, কখনো গান লিখেছেন, কখনো সুর করেছেন, কখনো কবিতা লিখেছেন, ছোট গল্প, অনেকগুলো শাখা। তো যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে ওই ওনার প্রভাবটা হয়তো আমাকে প্রভাবিত করে। তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে পারছি না আমার ভালো লাগা আমাকে কোথায় নিয়ে শেষ পর্যন্ত দাঁড় করায়, কিন্তু আমি চেষ্টা করব। ভালো লাগে সব কাজই করা। ভালো লাগে যখন যা ভালো লাগে আমি সেটাই করি। যেমন আমি প্রচুর একা একা রিক্সায় ঘুরি, যেটা খুবই অবাক করার মতো, জ্যামের শহরে। আমার শহর ভালো লাগে। আবার আমি কখনো কখনো একা সাগর পাড়ে চলে যাই। আচ্ছা, তো এই পাগলামিটা না থাকলে আসলে সৃষ্টিশীলতা থাকবে না। তো সেই জায়গা থেকে আমি আসলে এক্সাক্ট বলছি না আমি কি করতে চাই, তবে আমার ভেতরে যে মননশীলতা আমি সেটা সবসময় মানুষের কাছে পৌঁছাতে চাই। সৃষ্টিশীলতার গল্পগুলোর সঙ্গে পরিশ্রমের গল্প থাকে। যেমন আমরা রবীন্দ্রনাথের কথাই বলছিলাম, রবীন্দ্রনাথ দেখা যেত যে সকালে যেন প্রাকৃতিক কাজকর্মে বেশি সময় না লাগে, এই জন্য খাদ্যাভ্যাসে একটা কঠিন কঠোর নিয়ম মেনে চলতেন, কারণ ওই সময়টা তিনি লিখতে চান। আচ্ছা, আমরা ওয়ালিদের জীবনের এই পরিশ্রম, কষ্ট, নেপথ্যের গল্পটা একটু শুনতে চাই। আমি যদি আমার এখনকার রুটিন বলি তাহলে আমি বলবো যে আহ, গতকাল রাতে আমি ঘুমিয়েছি 3:30টায়, যেহেতু আমার একটা সিনেমা হচ্ছে, একটা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেখানে ফরেন ইনভেস্টর আছেন, আমার প্রডিউসার বাইরের, আচ্ছা, ইউএসএ থাকেন। তো তিনি তার আমরা সময় এটা নিয়েও একটু শুনবো পরে। হ্যাঁ, আগে তো আপনার তার রুটিনটা সাথে শুনি। যখন আমি কথা বলি তখন তার সময় কথা বলতে হয়, তো আমাকে 3টা 4টা রাতে জাগতে হয়। এদিকে অফিস টাইমে যেতে হবে আমাদের 10টার মধ্যে, কারণ সেখানে হাজিরা দিতে হয়, ফিঙ্গার পাঞ্চ সবকিছু মিলে মেনটেন করতে হবে। তো আমাকে কি করতে হয়, দুপুরের ব্রেকে যে ন্যাপের একটা সময় থাকে তখন হয়তো আমাকে 30 মিনিট বা 20 মিনিট ঘুমিয়ে নিতে হয়, অথবা আমি গাড়িতে করে যাচ্ছি, এবং বিভিন্ন গবেষণা বলছে দুপুরের ন্যাপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ জ্যামে বসে আছি 1 ঘন্টা, তখন আমি ওই সময় আমি ঘুমিয়ে নিলাম। আমাকে তো ঘুমোতে হবে, শক্তি তো অর্জন করতে হবে। রবীন্দ্রনাথ ঢাকা শহরে থাকতে বোধহয় তিনিও ন্যাপ নিতেন। আচ্ছা, হতে পারে এরকম আর কি। আর স্ট্রাগল যদি বলেন, 2008-9-এর দিকে প্রচুর দৌড়েছি। একদিন মনে আছে, বাসা থেকে আসলে আমাদের তো জানেন আমাদের ধর্মীয় অনুভূতি জায়গাগুলো খুব এখানে প্রকট। পরিবার তো অবশ্যই ধর্মীয় ব্যাপারে খুবই দুর্বল। তো তারা প্রথম দিকে চাইতেন না যে গান করি বা মিউজিকে আসি, তো তখন লুকিয়ে লুকিয়ে যেতাম। একদিন এমন হয়েছে, বাসা থেকে, আমার বাসা খিলগাঁও ছিল, তো খিলগাঁও থেকে আমি মোহাম্মদপুর হেঁটে গিয়েছি, তখন গ্রীষ্মকাল। তো প্রতিদিন আমি বাসায় আসার পরে দেখা যেত আমার শার্টটা ভেজা থাকতো পেছন সাইডে। আম্মা শার্ট খুলে দেখতেন যে শার্ট ভেজা কেন। আসলে আমি বলতাম না যে আমি হাঁটছি, আমি বলতাম না অনেক গরম তো আসলে আমার পরিশ্রম যায়। কিন্তু আমি আসলে লুকিয়ে লুকিয়ে কি করতাম, আপনার ওই কাজে যেতাম। আচ্ছা, কিন্তু সে সময় ট্রান্সপোর্ট অত ভালো ছিল না। কি রকম কাজ সেটা? এই যে স্টুডিওতে, আমি স্টুডিওতে প্রচুর সময় ব্যয় করেছি আচ্ছা, গান লেখা এটা কি নিয়ে। সজীব দাসের স্টুডিও? অনেক স্টুডিওতে কাজ হয়েছে, সজীব দাস ছিলেন, রাশেদ হাসান ছিলেন। মানে বাসা থেকে যেতে আসতেও হতো হেঁটে হেঁটে? না প্রতিদিন না, মাঝে ব্যাপারটা মাঝে 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 হেঁটে আসতে হতো, মাঝে মাঝে বাসে আসতাম। তখন তো সিএনজি এত এক্সপেন্সিভ ছিল, বা এত ওই সময় ইনকামও ছিল না যে আমি সবসময় র্যান্ডম করবো, সেটা আমি এক যুগ আগের কথা বলছি। হ্যাঁ, তো সেই কষ্টগুলো তো আসলে থাকবেই, সেগুলো করেই আসতে হবে। আচ্ছা, আমরা ড্রিম প্রজেক্টের একটা গন্ধ পাচ্ছিলাম, বলছিলেন যে ফরেন ইনভেস্টর, তার সাথে অড টাইমে কথা বলতে হয়, কি সেই প্রজেক্ট শুনি। আচ্ছা, আমি একটা চলচ্চিত্র করছি যেটার নাম হচ্ছে লিভ ফর লাইফ, আচ্ছা, লিভ ফর লাইফ, মানে জীবনের জন্য বাঁচো। আমরা প্রত্যেকেই আমাদের লাইফে এই যে হতাশ হই, আমার মনে হয় শোটা এই সিনেমাটা নিয়ে কথা বলার জন্য খুব রিলেভেন্ট যদি বলতে চাই। সো সিনেমাটায় আমরা এমন একটা গল্প দেখাবো যেখানে মানুষ বাঁচার আশা খুঁজে পাবে আচ্ছা, এবং মানুষ বাঁচতে চাইবে। জীবনে আসলে ব্যর্থতা বলে আমার মনে হয় কিছু নেই, বেঁচে থাকাটাই একটা বড় সফলতা যতক্ষণ বেঁচে আছে। তো সেই গল্পটা আমরা দেখাতে চাই খুব ভিন্ন আঙ্গিকে এবং রিয়েলিস্টিক উপায়ে। এবং সেখানে আমাকে ফাইন্যান্স করছে আমাদের একজন ফরেন রয়েছেন, প্রডিউসার রয়েছেন, তিনি করছেন, এবং এটার এডিটিং, প্রোডাকশন সবকিছু হলিউডের। এটা কতদূর কাজ, গল্প কার? আমি থিম শুনলাম, আচ্ছা কারা কাজ করছেন? আচ্ছা, গল্প আমার, পরিচালনা আমি করছি, আর কাজ হয়েছে 1/3 কাজ হয়ে গেছে অলরেডি। ঢাকা এবং গাজীপুরে শুটিং হয়েছে, আচ্ছা, পদ্মার পাড়েও কিছু শুটিং হয়েছে, আরও কিছু শুটিং বাকি আছে। একটু তারপর আমরা থিমটা পেলাম, গল্পের প্লটটা একটু শুনে নিতে চাই।
গল্পের প্লট বললে আপনি যখন যতটুকু বলা যায়। জি হ্যাঁ। যতটুকু বলা যায়, আমি পুরোটা এক্সপোজ করব না। আপনি যখন রাস্তায় বের হবেন, আমরা সবসময় বলি যে এখানে ময়লা ওখানে ময়লা, কিন্তু আমরা কখনো হাত দিয়ে তুলি না। আবার এটা একটা সার্কেল, আমরা একটা চক্র দেখাতে চাই এবং সেই চক্রে আমরা সবাই আবদ্ধ। আপনি বলছেন যে এটা করা উচিত, কিন্তু আপনি কিন্তু করছেন না। সেটাও যেরকম আমরা দেখব, আবার দেখব এই শহরে এক সময় একজনের জন্য বাতি জ্বলে, আলোকসজ্জা হচ্ছে, আরেকজনের শবযাত্রা যাচ্ছে। হুম। এটা একটা মোটামুটি জীবনের গল্প এবং সবকিছু মিলিয়ে আমি দেখাবো যে সুইসাইড থেকে আপনাকে ফেরত আসতে হবে। আচ্ছা। কিন্তু এই ফেরত আসাটা খুব সহজ উপায় হতে পারে, কঠিন উপায় হতে পারে, কি কি উপায় হতে পারে, সবকিছুই থাকবে। পাশাপাশি আমাদের প্রত্যহিক জীবনের সিনেমা হচ্ছে। সিনেমা হচ্ছে, আচ্ছা। একটা মেসেজ থাকবে অবশ্যই, আচ্ছা। আপনাকে বাঁচানোর মেসেজ থাকবে, কিন্তু কি সেটা টাইপ সিনেমা আমরা বলবো মানে? আপনি, আমি এটাকে বাণিজ্যিক চলচ্চিত্র বলতে চাই না বা আর্ট ফিল্ম বলতে চাই, আমি কি ফিল্মের মাত্রা দেব না, আমি শুধু বলবো যে ইন্সপিরেশন পাবেন। ইন্সপিরেশন গল্পটা কিরকম? আমরা যেমন থ্রিলার বলি, ক্রাইম থ্রিলার বলি, ডিটেকটিভ মুভি বলি বা রোমান্টিক বলি, গল্পটা কিরকম এটা আসলে? একটা রিয়েল ঘটনা থেকে ইনফ্লুয়েন্স আচ্ছা। করা, ইনফ্লুয়েন্স আমি পেয়েছি, একদম সত্যি একটা ঘটনা। আচ্ছা। সো আমি যদি আরো ফ্ল্যাশ করে দিই, তাহলে একজন নারী আহ, একদম দেয়ালে যখন তার পিঠ থেকে যায়, সেখান থেকেও যে একজন নারী ঘুরে দাঁড়াতে পারেন, ঠিক এই 2019-এ সেই সেরকম সেই একজন সেই গল্প সংগ্রামী নারীকে আমরা পাবো। কবে আমরা পেতে পারি এই তো সিনেমাকে সেই মুক্ত অবস্থায়? সেই সংগ্রামী নারীকে আপনারা পাবেন 2020 সালে, এবং সেই ক্যারেক্টার যিনি রোল প্লে করছেন তিনি একজন বাঙালি। তিনি বর্তমানে ইউএসএ তে আছেন। তিনি ইউএস মানে এয়ার অভিনয় ফোর্সে জগতের অভিনয় নিয়মিত জগতের অভিনয় আচ্ছা। জগতের তিনি অনেক গুণে গুণান্বিত। তিনি কত্থক নৃত্য পারেন, তিনি আচ্ছা। এয়ার ফোর্সে কাজ করেছেন, আর্মিতে কাজ করেছেন, আচ্ছা। তিনি ক্যারাটে পারেন, তিনি ডান্স পারেন, তিনি গানও গাইতে পারেন। তো তিনি হচ্ছেন সিন্ডি রোলিং। তিনি কয়েকটি মুভি করেছেন, এর মধ্যে আচ্ছা। কমন জেন্ডার, সুপার হিরো, এক একটা মুভিতে তার এক এক রকম ক্যারেক্টার ছিল। লাইক কখনো ভিলেন সেজেছেন, কখনো আইটেম গার্ল সেজেছেন। তো আমার এই সিনেমাতে তিনি আসলে একজন বাঙালি বসনে বাঙালি নারী সাজবেন। আচ্ছা। আমরা ভিন্ন চরিত্রে দেখতে পাবো। নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। আমরা আপনার গল্প শুনতে শুনতে আপনি বলছিলেন যে ওই হেঁটে মাহতপুর যাওয়া, জি। আবার রাত জেগে পরিশ্রম করা, ওই গাড়িতে একটু ঘুমানোর সুযোগ। আমরা গত কয়েকদিনে খুব কাছাকাছি বয়সের মানুষের মৃত্যু। আজকে মনে হয় রেডিও জি ফুর্তির জি সুমন ভাই মারা গেছেন, জি জি এবং জি আমি জানি না ঠিক কিভাবে মারা গেছেন বা কি কারণে। পৃথ্বীরাজ পৃথ্বী দাদা মারা গেলেন। মারা গেলেন, এবং বোধহয় ওভারলোড। জি, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি জীবনটাকে কত সিম্পলিফাই করবেন। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আপনিও কাজ করেন, আমাদের লাইফস্টাইলটা আপনি জানেন। হুট করে রাত্র একটার সময় আমাদের ফোন খোলা থাকে, ফোন করতে পারি আমরা। আমরা কিন্তু সাধারণ মানুষের থেকে একটু আলাদা। তো আমাদের এই যে ফোনটা খোলা থাকে, এই যে হঠাৎ রাত 3টা বাজে আমাদেরকে মানুষ ফোন দিচ্ছেন, কারণ তারা ভাবেন আমরা 24 ঘন্টায় জেগে থাকি। তাদের কাছে আমাদের সময় শিডিউল নাই। একটা ব্যাংকার হলে কিন্তু 5টার পরে ফোন করবেন না, তিনি জানেন ব্যাংকে নাই। তা আমাদের তো আসলে শিডিউল থাকে না দিন রাত। এই ক্ষেত্রে কিছু অভ্যাস এবং কিছু চর্চার ব্যাপার আছে। যেমন আমি যখন ব্যাঙ্গালোর যাই এবং আমি মুম্বাই যাই, আমি আমি কিন্তু সবাইকে নোটিফিকেশন দিয়ে যে আমি ঢাকা থাকছি না, আগামী 7 দিন আমাকে পাবেন না। আমি চেষ্টা করেছি এই 7 দিন ঢাকার সব কাজ থেকে বিরত থাকতে, ইচ্ছে করেই। আমি কাজের প্রেশার নেইনি। ঢাকায় ব্যাক করার পরে আমি একদিন শুধু বাসায় থেকেছি একা, আমি কোথাও যাইনি, সবকিছু বন্ধ। এবং আমি গত 10 বছরে আইসক্রিম খাইনি বললেই চলে, আমার কণ্ঠ ঠিক রাখার জন্য, যেহেতু আমি রেডিও জকি ছিলাম। আচ্ছা। তো এই যে আমি কয়েকটা আপনাকে টার্ম বললাম, নিয়মটা, নিয়ম মেনটেন সুযোগটা বের করা। করে নেওয়া। এবং আপনি সেক্ষেত্রে আমাদের কম্পোজাররা, আমাদের সিঙ্গাররা দেখা যায় লাঞ্চ করছেন না, 5টা 6টা বেজে যাচ্ছে, লাঞ্চ করছেন না। তো এটা তো আপনার শরীরে এফেক্ট করছে। জাঙ্ক ফুড, জাঙ্ক না ফুড খেয়ে থাকা, খাচ্ছে নানা কিছু। হুট করে। এবং আপনি কি প্রতিনিয়ত চেক আপ করছেন? যেমন আমি এভরি ইয়ার আমি 2বার বডি চেক আপ করাই, ফুল বডি, যে আমি ভালো আছি কিনা। দর্শককে একটু ফ্লোর দেই। দর্শক অনেক কিছু শুনে হয়ে যাচ্ছে আসলের মধ্যে। এই জন্য বলেছিলাম যে কাজ, ক্যারিয়ার, বহুমাত্রিকতা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়ালিদের কাজ কত বহুমাত্রিক এবং ক্যারিয়ার কিভাবে তৈরি হচ্ছে, এটা আসলে বোঝার চেষ্টা আমিও করছি। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু আমরা আপনার একটি মিউজিক ভিডিওর একটু দৃশ্য দেখতে দেখতে বিরতিতে যাই, তাহলে দর্শকের আগ্রহটা একটু থাকলো। আমরা একটা মিউজিক ভিডিও দেখতে দেখতে বিরতিতে যাব। বিরতি কিন্তু খুব ছোট, বিরতির পর ফিরে আসছি। মিউজিক ভিডিওটা দেখতে দেখতে বিরতিতে যাচ্ছি।
দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি। কাজ, ক্যারিয়ার, বহুমাত্রিকতা এই শিরোনাম দিয়েছে কারণ ওয়ালিদ আমাদের সঙ্গে আছেন। ওয়ালিদ একজন আরজে ছিলেন, গান লিখতেন, এখনও লেখেন, সুর করেন, গান গান মানে আমি সব পাস্ট টেন্সে বলে যাচ্ছি কারণ এখন তার ফোকাসিং মুভি এবং লিভ ফর লাইফ, তাই তো? Live for এই মুভি তৈরি হচ্ছে। মুভিতে আমরা হলিউডি গন্ধ পেয়ে গেছে, হলিউডি নায়িকা যিনি বাঙালির চরিত্রে অভিনয় করবে। নায়ক কি বাঙালি না? না, নায়ক নায়ক হচ্ছে আমার, উনি থাকেন বেঙ্গালুরে। ভারতীয়? ভারতীয়। উনি হচ্ছেন, আমরা যেটা বলি কর্ণাটক, ওই এরিয়াতে এখন কঠিন প্রশ্ন দক্ষিণের করে ফেলি। নায়ক আর কি। আচ্ছা, দক্ষিণের নায়ক। আচ্ছা, দক্ষিণী দক্ষিণ ভাষা ভারতের। থাকবে। ফরেন ইনভেস্টর, হলিউডি নায়িকা, তামিল বলবো না কিন্তু দক্ষিণের নায়ক, হ্যাঁ, পরিচালক বাংলাদেশি। বাংলাদেশি আর্টিস্টদের প্রতি অনীহা নাকি? একদমই না, এটা একটা ভুল ধারণা। সায়েন্টিস্টের কোটা অনেক নায়িকাও আছে আমাদের। আর জি, আমি বলবো যে আমার এখানে শুধু নায়কটাই বাইরের। আমার যে নায়িকা তিনি হয়তো প্রবাসী কিন্তু তিনি বাঙালি তুমি বাঙালি প্রথমত, মানে বাই বর্ন বাইবর্ন বাঙালি এবং বাঙালি। উনি বাঙালি, বাইরে থাকেন এখন, ওনার কাজের পারপাসে থাকেন, আবার আসেন সিনেমা করে আবার চলে যান, এরকম। তো শুধু নায়কটা আমি বাইরে থেকে নিয়েছি কারণ যে ফিটনেস, যেই ওয়ার্কআউট দরকার আমার, সেই ওয়ার্কআউটটা এবং বাজেট কনজাম্পশন করা সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমি আরিয়ানকে চুজ করতে পারি। প্রথম শব্দটা হলো ফিটনেস। বাঙালি নায়কদের ফিটনেস অবশ্যই আছে, কিন্তু আমি হাতে গোনা কয়েকজনকে পাবো সেই রকম অভিনয় জানেন এবং ফিটনেস দিতে পারবেন। তো সেই জায়গায় তাদের শিডিউল মেলানো এবং আমার শিডিউল মেলানো সবকিছু মিলিয়ে তো একটা 1/3 কাজ তৈরি হয়েছে বা কোনো প্রমোশনাল ছেড়েছেন বা? হ্যাঁ, 1/3 কাজে আমাদের একটা প্রমোশনাল, আমি একটা মিউজিকের একটা ট্র্যাক ছেড়েছি। আমরা একটু মিউজিক ট্র্যাকটা দেখে নেই। হ্যাঁ, দেখতে আমরা পারেন একটু চাইলে। ওয়ালিদ ভাইয়ের যে আপকামিং মুভি 2020 আমরা পাবো লিভ ফর লাইফ, সেটার একটা ছোট্ট গানের দৃশ্য দেখে নিই। আমরা আসলে গান দেখছিলাম, ক্লোজ আপ কম গানে, মানে অনেক সময় তো হয়তো দৃশ্যায়নের প্রয়োজনে আপনারা, আমরা যতদূর দেখলাম খুব বড় বড় শট। জি, রাধা রমনের গান। আমার প্রশ্নটা হচ্ছে যে তার শুটিং কি পুরোটা বাংলাদেশে? আমার পুরো গল্পটা বাংলাদেশের। আপনি গল্পের একটা পোর্শনে গ্রাম দেখতে পাবেন, একটা পোর্শনে ঢাকার চিত্র দেখতে পাবেন। পুরো প্লটটাই বাংলাদেশ এবং এই আপনার যে লিড রোল, যে নারী, তিনি বাংলা বলতে তিনি পারেন? পুরোপুরি বাংলা বলতে পারেন, জি, কিন্তু বাঙালি। আর তামিল নায়ক, তামিল না, দক্ষিণের যে নায়ক তিনি বাংলা বলতে পারেন? সাউথ ইন্ডিয়ান যে নায়ক আসছেন তিনি বাংলা পারেন না, তার ডায়লগগুলো ইংলিশে হবে, আমরা সেটাকে কনভার্ট করব, ডাবিং করব। আচ্ছা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এই মুভিটা আপনারা 3টা ল্যাঙ্গুয়েজে পেতে পারেন। 2টা ল্যাঙ্গুয়েজ কনফার্ম, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি হবেই। আচ্ছা, এবং যখন সে ইংরেজিতে বলবে তখন সেটা আমরা ইংরেজিতে নিয়ে নিচ্ছি, পরে আমরা ডাবিং করছি। আচ্ছা। মানে বাংলার জন্য কি আলাদা আলাদা শুটিং করতে হবে ডাবিং এর জন্য না? না, আসলে আমাদের ওইভাবে আমরা শুটিংটা করব। আপনি সাহো মুভিটা দেখেছেন, সাহো মুভিটা কিন্তু মাল্টিলিঙ্গুয়াল মুভি, বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে হয়েছে, কিছু ফাঁকিবাজি করতে হবে, শুটগুলা সেভাবেই করা হয়েছে। আচ্ছা, তা আমরা সেভাবে করছি, সেই ধরনের প্রযুক্তি নিয়ে। আর পাশাপাশি আমি বলবো যে আমাদের নায়কের যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার সেটা আমরা থাকছে না। আপনি ছোটবেলায় দেখেছেন দূরদেশ নামে একটা মুভি, যে ওনার সাথে চলেছো একলা কোথায়, সেই মুভিটা কিন্তু আপনার হিন্দিতেও ছিল, বাংলাতেও ছিল। তো সেই সময় এ ধরনের কোলাবোরেশন ছিল, এটা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি বলবো এটা বিদেশি মুভি না, এটা বাংলাদেশি মুভি। কারিগরি সহায়তার কারণে আমি হলিউডে এডিটিং করাচ্ছি, কালার গ্রেডিং করাচ্ছি, প্রযুক্তির সহায়তা। সেটা মানে প্রোডাকশন যে কোনো খান থেকে হয়ে আসতে পারে, কিন্তু গল্পটা বাংলাদেশি সিনেমা, বাংলাদেশের সিনেমা। আচ্ছা, বা ইনভেস্টর একজনই? একজনই। আচ্ছা, যাই হোক, আপনার সিনেমার জন্য শুভকামনা। সিনেমা ছাড়া আর কি কি নেক্সট আপকামিং এই বহুমাত্রিকতার গন্ধ আমরা পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা, আপকামিং আমি প্রথমে আমার আইটি ক্যারিয়ার দিকে একটু যাই। আচ্ছা, আমি যদিও আইটির মানুষ না। আপনি যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সেটাও আইটি সম্পর্কিত? জি, আমি ইনফোলিংকে আছি, ইনফোলিংক লিমিটেড, একটা সফটওয়্যার কোম্পানি, প্লাস আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং করি ন্যাশন ওয়াইড। পাশাপাশি আমাদের অনেকগুলো প্রযুক্তি নিয়ে আর&ডি হচ্ছে, অনেকগুলো নতুন প্রযুক্তি আমরা আনছি। তো সেখানে আমি একটা জোনের দায়িত্বে আছি, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার। তো সেখানে আমরা যেটা করি যে আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, ভিটিএস ট্র্যাকিং। আপনি আজকে আপনার বাবা হয়তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তাকে আপনি মোবাইল দিচ্ছেন কিন্তু মোবাইলটা হয়তো তিনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না, নামাজে যাচ্ছেন, অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হলো কোনো রকম, আপনি কিভাবে টের পাবেন? আমরা একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি তাকে, সেই স্মার্ট ওয়াচটা তিনি পরে যদি এরকম অনুভব করেন বা তিনি পড়ে যান কোথাও, সাথে সাথে নিয়ারেস্ট 3-4 জনের কাছে ফোন চলে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি তাদেরকে অটোমেটিক না তাকে কিছু চাপতে হবে? না, কিছু চাপতে হবে না, অটোই চলে যাবে পড়ে গেলে। ওইভাবে একটা
ইয়ে করা আছে। তারপরে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চা তো মোবাইল ইউজ করতেই পারে না, কিন্তু আপনার বাচ্চা কোথায় আছে, কি অবস্থায় আছে আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন। ইভেন লাইভ ক্যামেরা ওপেন হয়ে যাবে, স্মার্ট ওয়াচ। আচ্ছা, আমরা সেরকম একটা প্রযুক্তি আনছি, ট্র্যাকিং এটা কি অলরেডি আমরা নিয়ে এসেছি খুব রিজনেবল ইনফোলিংক প্রাইসে। থেকে না ইনফোলিংক থেকে এটা নিয়ে আসছে বাংলাদেশের জন্য। তো আমরা এই প্রযুক্তি নিয়ে এখন কাজ করছি। আচ্ছা, আর এর বাইরে আমরা শেষ করব, একবার শেষ শুনি যে এর বাইরে আর কোথায় পাচ্ছি আমরা আচ্ছা, ওয়ালেটকে? সিনেমার বাইরে আমাকে আপনারা গান লেখালেখিতে পাবেন প্রতিনিয়ত, সেটা আমার নেশা, গান লেখা। আর আপকামিং কিছু মিউজিক ভিডিও আসছে, মিউজিক ভিডিও করি সিনেমার পাশাপাশি। একটা ওয়েডিং সং আসছে এই সিজনে, নাদিরা মুক্তার। এত কিছু ব্যক্তি জীবনে চাপ পড়ে না? ব্যক্তি জীবনে চাপ পড়ে। আমার পরিবারের খুব বড় অভিযোগ, আমি বিয়ের দাওয়াতে যাই না, আমি অনুষ্ঠানে যাই না, আমি বন্ধুদের কোনো প্রোগ্রামে যাই না, এবং আমি সবসময় বিজি থাকি। আমার ফোনে একবার ফোন করলে 1 ঘন্টা পরে ব্যাক করি। এই কমপ্লেইনগুলো থাকবে, কিন্তু আপনি যখন সবার ওয়ালিদ হয়ে যাবেন তখন তো পরিবারকে সেই স্যাক্রিফাইসটা করতেই হয়। খ্যাতির ভার অনেকে সহ্য করতে পারে না, জি, এবং হারিয়ে যায়। বিশেষ করে আপনি আরজে ছিলেন, আরজেদের অনেকে হারিয়ে যেতে দেখেছেন, মানে খ্যাতির চোটে বেসামাল হতে আপনি হয়তো দেখেছেন বা শুনেছেন গল্প, আমি নিশ্চিত জানি। কিভাবে সেটা সামাল দেন, এটা শুনি শেষ করব। সামাল দিতে হলে আসলে আপনাকে আগে ভাবতে হবে, আমি এখনো শিখছি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এতটুকুই। তখন আর নিজের মধ্যে অহংবোধ আসবে না, কোনো ঝামেলা হবে না, আপনি সবসময় মানে বিনয়ী থাকবেন এবং আপনি কাজ আমার করতে শেখার বাকি অনেক কিছু আছে, এটা মাথায় রাখতে হবে। জি। বলে অনেক ধন্যবাদ। আসলে এত ডাইমেনশন আপনার কাজের আমরা সব একটু একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম খুব অল্প সময়ে, এবং দর্শকরা জানি না কতটা বুঝেছেন। আমাদের এখানে আসার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ এটিএন পরিবারকে। জি, দর্শক, আমরা ইয়াং নাইট থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। তোমারে